আমরা এবার পড়ব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। যৌন জনন কী জিনিস ফার্স্টে এটা জানতে হবে। যৌন জনন কী জিনিস? যৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় দুটি গ্যামেটের প্রয়োজন হয়, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, মানে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের দরকার হয় যৌন জনন প্রক্রিয়ায়। তাই সংজ্ঞাটা কী রকম বলবো, যে জনন প্রক্রিয়ায় পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে অপত্য সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে যৌন জনন। তাহলে কার কার মিলন হতে হবে? পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন হতে হবে, এবং এই পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলেই কে সৃষ্টি হবে? অপত্য সৃষ্টি হবে। কোন প্রক্রিয়ায়? যৌন জনন প্রক্রিয়ায়। ঠিক আছে, তো আমাদের জানতে হবে যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়াটা কীরকমভাবে হয়। তার আগে এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া জানার আগে এই পুং জনন কোষের গঠনটা কীরকম এবং স্ত্রী জনন কোষের গঠনটা কীরকম, মানে কীভাবে কী সৃষ্টি হচ্ছে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, সেটা আগে আমাদেরকে জানতে হবে। আগে আমরা জানবো পুং জনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যে পরাগ রেণুটা পরাগধানী থেকে উৎপন্ন হয়, পরাগধানী পরাগথলি থেকে যে রেণুটা উৎপন্ন হয়, মানে পরাগ রেণুটা, তার মধ্যে দু ধরনের নিউক্লিয়াস থাকে। একটা মোটামুটি ছোট নিউক্লিয়াস আর একটা মাকু আকৃতির নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসটা এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, নালিকা নিউক্লিয়াস। এটা পরাগ রেণুর মধ্যে বলছে, হ্যাঁ, এটা রেণু, পরাগ রেণু, পরাগ রেণু। তাহলে পরাগ রেণুর মধ্যে দু ধরনের নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর এটা হচ্ছে মাকু আকৃতির যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে নালিকা নিউক্লিয়াস আর একটা মাকু আকৃতির জনন নিউক্লিয়াস। আর এই যে জনন প্রক্রিয়ার সময় বা যৌন জনন প্রক্রিয়ার সময় নালিকা নিউক্লিয়াসটা কী হয়? নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই জনন নিউক্লিয়াস থেকে সৃষ্টি হয় দুটি পুং জনন কোষ। ঠিক আছে, দুটি পুং জনন কোষ। তাহলে আমরা যদি বলি যে পুং জনন কোষ কী করে সৃষ্টি হয় সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি বলবো, যে রেণুর মধ্যে যে জনন নিউক্লিয়াসটা থাকে সেই জনন নিউক্লিয়াস থেকে দুটি পুং জনন কোষের সৃষ্টি হয় এবং জনন প্রক্রিয়ায় বা যৌন জনন প্রক্রিয়ায় নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। আর একটু ভালো করে যদি আমরা বলি যে পরাগ রেণুর মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, একটা নালিকা নিউক্লিয়াস এবং একটি মাকু আকৃতির জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস থেকেই পরবর্তীকালে দুটি পুং জনন কোষের সৃষ্টি হয় এবং যৌন জনন প্রক্রিয়াটা সময়ে নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে পুং জনন কোষের সৃষ্টি কোথা থেকে হচ্ছে? পুং জনন কোষের সৃষ্টি হচ্ছে জনন নিউক্লিয়াস থেকে। ঠিক আছে, এবার স্ত্রী জনন কোষটা কীরকম হয়, কী করে সৃষ্টি হয় সেটাই আমাকে জানতে হবে। ঠিক আছে, স্ত্রী জনন কোষ মানে হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু কী করে সৃষ্টি হয়? যে এটা হচ্ছে রেণুস্থলী। ঠিক আছে, রেণুস্থলী, যার মধ্যে রেণুটা থাকে, রেণুস্থলী। ঠিক আছে, এই রেণুস্থলীতে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে একটা নিউক্লিয়াস যেটা থাকে, ঠিক আছে, এই নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ঠিক আছে, একটা এখানে থাকে, একটা এখানে থাকে। ঠিক আছে, তার আগে বলে দিই যে রেণুস্থলীর এই যে উপরের পার্টে একটা ছিদ্র থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে, যেহেতু এটা পাদদেশ সেহেতু এটাকে বলা হচ্ছে ডিম্বক মূল। ঠিক আছে, তাহলে উপরের ছিদ্রটাকে বলা হচ্ছে, উপরের পার্টটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর এখানে যেহেতু এটা পাদদেশ সেহেতু এটাকে বলা হচ্ছে ডিম্বক মূল। তাহলে উপরে থাকে ডিম্বক রন্ধ্র, নিচে থাকে ডিম্বক মূল। ঠিক আছে, এর মধ্যে কি হয় যে নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হয়ে যায় মাইটোসিস প্রক্রিয়া দিয়ে, দুটো নিউক্লিয়াস সৃষ্টি করে। একটা নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে, একটা নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে অবস্থান করে। ঠিক আছে, এবার এই একটা নিউক্লিয়াস যেটা এইভাবে অবস্থান করছে, একটা ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করছে আর একটা ডিম্বক মূলের দিকে অবস্থান করছে। ঠিক আছে, পরবর্তীকালে বারবার মাইটোসিস সেল ডিভিশনের ফলে কি হয়, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে করে নিউক্লিয়াসের সৃষ্টি করে। ঠিক আছে, এখান থেকে একবার ডিভিশন হয়ে দুটো তৈরি করলো, দুটোটা আবার ডিভিশন হয়ে চারটে
সৃষ্টি করবে নিউক্লিয়াস, ঠিক আছে, এরকমভাবে 4টে নিউক্লিয়াস সৃষ্টি করবে। এবার কি হয়, এবার এখান থেকে একটা নিউক্লিয়াস সেন্টারের দিকে আসে, মানে কেন্দ্রের দিকে আসে, এখান থেকেও একটা নিউক্লিয়াস কেন্দ্রের দিকে আসে। দিয়ে কীরকম দেখতে হয় জিনিসটা, এরকম দেখতে হয়। এখানে তাহলে 3টে অবস্থান করবে, এখানেও 3টে অবস্থান করবে, আর এখানে মাঝখানে 2টো অবস্থান করবে, ঠিক আছে। এই যে মাঝখানে 2টো নিউক্লিয়াস চলে এলো, দিয়ে এরা তৈরি করে যেটা, সেটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস। এটাকে বলা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই যে ডিম্বক রন্ধ্রের দিকে, মানে উপরের দিকে, রেণুস্থলীর ওপরের দিকে, এখানে তো ডিম্বক রন্ধ্র আছে না, তাই তো, ডিম্বক রন্ধ্রটা আছে এখানে। এই ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টে নিউক্লিয়াস অবস্থান করে, তার মধ্যে যে ওপরের দিকে 2টো নিউক্লিয়াস অবস্থান করে একসাথে, সেটাকে বলা হয় সহকারী কোষ, মানে সহকারী কোষ গঠন করে এরা। এই 2টো নিউক্লিয়াস একসাথে মিলিত হয়ে সহকারী কোষ বা সাইনারজিডস গঠন করে, সাইনারজিডস গঠন করে, ঠিক আছে। সহকারী কোষই তোমরা মনে রাখবে, সাইনারজিডস। আর এই যে একটা নিউক্লিয়াস অবস্থান করে, এটা ডিম্বাণু হিসেবে কাজ করে, ঠিক আছে, ডিম্বাণু হিসেবে কাজ করে। আর এই যে 3টে নিউক্লিয়াস যেটা ডিম্বক মূলের দিকে অবস্থান করছে, এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ, ঠিক আছে, প্রতিপাদ কোষ, ঠিক আছে। টোটাল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা আরেকবার বলছি, কি করে পুংজনন কোষের সৃষ্টি হচ্ছে এবং কি করে স্ত্রীজনন কোষের সৃষ্টি হচ্ছে, এটা একবার বুঝে নিতে হয় ব্যাপারটা। তাহলে কি হচ্ছে, পুংজনন কোষের ক্ষেত্রে সৃষ্টিটা কীরকম হচ্ছে, যে রেণুর মধ্যে 2টো নিউক্লিয়াস অবস্থান করছে, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা মাকু আকৃতির নিউক্লিয়াস, ঠিক আছে। এই জনন নিউক্লিয়াস থেকে পরবর্তীকালে 2টো পুংজনন কোষের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো হয়ে গেল পুংজনন কোষের সৃষ্টি, খুবই সহজ। তাহলে পুংজনন কোষের সৃষ্টি কী করে হচ্ছে, যে 2টো নিউক্লিয়াস থাকে রেণুর মধ্যে, তার মধ্যে নালিকা নিউক্লিয়াসটা কী হয়, জনন প্রক্রিয়ার সময় নষ্ট হয়ে যায়, কিন্তু জনন নিউক্লিয়াসটা পরবর্তীকালে জনন প্রক্রিয়াতে 2টো পুংজনন কোষের সৃষ্টি করে, ব্যাস, ইজি। স্ত্রী জনন কোষটা কী করে সৃষ্টি হচ্ছে, যে রেণুস্থলীর মধ্যে নিউক্লিয়াসটা 2 ভাগে ডিভিশন হয় বা বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়া, দ্বিতীয় 2টো নিউক্লিয়াস সৃষ্টি করে। একটা নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করছে, একটা নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে অবস্থান করছে, এই যে এইভাবে ডিম্বক রন্ধ্রের দিকে একটা, ডিম্বক মূলের দিকে একটা। এবার এই নিউক্লিয়াসটা পরবর্তীকালে বারবার মাইটোসিস সেল ডিভিশন হয়ে 4টে নিউক্লিয়াসের সৃষ্টি করছে। তার মধ্যে 4টে নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করছে, 4টে নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে অবস্থান করছে। এই 4টে নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে, ঠিক আছে, এই যে মাঝখানে চলে এলো। তাহলে এখানে 3টে অবস্থান করছে, এখানে 3টে অবস্থান করছে, মাঝখানে 2টো অবস্থান করছে। এই 2টো যে নিউক্লিয়াস গঠন, মানে একসাথে মিলে কি তৈরি করছে, নির্ণিত নিউক্লিয়াস গঠন করছে, ঠিক আছে। আর উপরে যে 3টে নিউক্লিয়াস থাকে, মানে ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে 2টো নিউক্লিয়াস একসাথে সহকারী কোষ বা সাইনারজিডস গঠন করছে, আর একটা নিউক্লিয়াস ডিম্বাণু হিসেবে কাজ করছে, ঠিক আছে। আর ডিম্বক মূলের দিকে যে 3টে নিউক্লিয়াস থাকে, তারা একসাথে মিলে প্রতিপাদ কোষ সমষ্টি গঠন করে, ঠিক আছে। তাহলে এই হলো স্ত্রী জনন কোষের ব্যাপারটা। এবার আমরা আসবো যৌন জনন প্রক্রিয়াটা কী করে হচ্ছে, ঠিক আছে। তার আগে এই যে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে, সেটা আমরা সাইডে একটু ছোট করে লিখে রাখবো, যাতে জনন প্রক্রিয়ার সময় এটা আমাদের মনে করতে সুবিধে হয়, ঠিক আছে। তো এবার আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া। এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে সেটা জানলাম। এবার আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়াটা সম্পর্কে জানবো। তার আগে আমরা এখানে একটু সাইডে করে রাখি যে পুংজনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে এবং স্ত্রী জনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে। পুংজনন কোষ সৃষ্টি হচ্ছে মেনলি জনন নিউক্লিয়াস থেকে। কটা সৃষ্টি হচ্ছে, 2টো পুংজনন কোষ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এটা জেনে রাখলাম, এটা আমরা জানলাম, ঠিক আছে। আর স্ত্রী জনন কোষ কী করে সৃষ্টি হচ্ছে, স্ত্রী জনন কোষ সৃষ্টি হচ্ছে যে এই যে ভ্রূণস্থলীর মধ্যে বা রেণুস্থলীর মধ্যে, যাই বলি না কেন, রেণুস্থলীর মধ্যে ওপরে 3টে নিউক্লিয়াস থাকে, আর ডিম্বক রন্ধ্র, এটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র, ঠিক আছে। এটা হচ্ছে
ডিম্বক, মূল, ঠিক আছে। এখানেও 3টে অবস্থান করে নিউক্লিয়াস, আর মাঝখানে 2টো নিউক্লিয়াস মিলিত হয়ে কি গঠন করছে, নির্ণিত নিউক্লিয়াস গঠন করছে। তাহলে এটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস, ঠিক আছে। আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে কি বলেছিলাম, সাইনার্জিস বা সহকারী কোষ, আর এই দুটো হচ্ছে, এই 3টে হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি। তাহলে এগুলো হচ্ছে প্রতিপাদক কোষ, প্রতিপাদক কোষ, ঠিক আছে। এটা হচ্ছে ডিম্বাণু, হ্যাঁ। আর এই দুটো হচ্ছে সাইনার্জিস বা সহকারী কোষ। এই দুটো হচ্ছে সহকারী কোষ। তাহলে উপরে থাকছে 2টো সহকারী কোষ, একটা ডিম্বাণু, মানে উপরে 2টো থাকছে সহকারী কোষ, একটা ডিম্বাণু, মাঝখানে নির্ণিত নিউক্লিয়াস, আর এখানে থাকছে প্রতিপাদক কোষ, মানে ডিম্বক মূলের দিকে থাকছে প্রতিপাদক কোষ সমষ্টি, ঠিক আছে। তো এবার যৌনজনন প্রক্রিয়াটা কি করে সম্পাদিত হচ্ছে সেটাই দেখব। তাহলে পরাগধানী থেকে, মানে পুংদণ্ড, তার উপরে থাকে পরাগধানী, ঠিক আছে। পরাগধানী থেকে কে বেরোচ্ছে, রেণু বেরোচ্ছে, মানে পরাগ রেণু বেরোচ্ছে। সেটা গিয়ে কোথায় পড়ছে, গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, ঠিক আছে। একটা মানে স্ত্রীস্তবক আঁকছি আমি, ঠিক আছে। স্তবক আঁকলাম, এটা ডিম্বাশয়, ঠিক আছে। এটা ডিম্বাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে এটা গিয়ে পড়লো কোথায়, গর্ভমুণ্ডে গিয়ে পড়লো পরাগ রেণুটা। তাহলে রেণুটা বেরালো কোথা থেকে, তাহলে আমরা খুব সহজে মনে রাখবো, রেণুটা বেরালো হচ্ছে পরাগধানী থেকে বেরালো, রেণুটা পরাগধানী থেকে বেরালো, বেরিয়ে কোথায় গিয়ে পড়লো, গর্ভমুণ্ডে গিয়ে পড়লো। এবার কি হয়, এখান থেকে কিছু রস বেরোয়, মানে গর্ভমুণ্ড থেকে একটু রস বেরোয়, এবং পরাগ রেণুটা কী হয়, মোটা হয়, মানে ফুলে যায় বা স্ফীত হয়। তাহলে পরাগ রেণুটা যেটা ছোটো ছিল সেটা রস শোষণ করে কি হয়, বড় হয়। তাহলে রস শোষণ করে সেটা কি হয়, বড় হয়, ঠিক আছে, বড় হয় পরাগ রেণুটা। এবার আমরা জানি কি, পরাগ রেণুর মধ্যে 2টো নিউক্লিয়াস অবস্থান করছে, তাই তো। এখানে 2টো নিউক্লিয়াস অবস্থান করছে, একটা নালিকা নিউক্লিয়াস, একটা জনন নিউক্লিয়াস, ঠিক আছে। তো সেটা পরে আসছি, তার আগে এখানে কি হয়, এই যে এখানে এই যে ত্বকটা, পরাগ রেণুর ত্বকটা, অন্তঃস্তকটা ছেদ করে, ঠিক আছে, একটা নালীর সৃষ্টি হয়, একটা নালী সৃষ্টি হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পরাগ নালী। তাহলে এটা হচ্ছে পরাগ নালী, ঠিক আছে। তাহলে ফার্স্টে কী হলো, রেণুটা বেরালো পরাগধানী থেকে, দিয়ে পড়লো গর্ভমুণ্ডে, সেখানে গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে সেটা বড় হলো বা স্ফীত হলো। এবার সেখানে অন্তঃস্তকটা কেটে গিয়ে বা ফেটে গিয়ে সেখান থেকে একটা পরাগ নালী সৃষ্টি হলো। এখানে যে 2টো নিউক্লিয়াস অবস্থান করছে, নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস, তার মধ্যে এরা 2টো নিউক্লিয়াসই এটা পরাগ নালীতে চলে আসে, ঠিক আছে। তার মধ্যে নালিকা নিউক্লিয়াসটা কী হয়, নষ্ট হয়ে যায়, এবং জনন নিউক্লিয়াস থেকে কী সৃষ্টি হয়, 2টো পুংজনন কোষের সৃষ্টি হয়। তাহলে এখানে 2টো পুংজনন কোষের সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। এটা 2টো পুংজনন কোষের সৃষ্টি হয়ে গেল, কারণ নিউক্লিয়াসটা এখান থেকে তো নেমে এলো, ঠিক আছে। জনন নিউক্লিয়াসটা নেমে এসে এখানে 2টো পুংজনন কোষের সৃষ্টি করলো, মানে পরাগ নালীর মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে 2টো পুংজনন কোষ, পুংজনন কোষ 2টো, ঠিক আছে। এবার এই যে পরাগ নালীটা নামছে নিচের দিকে, এটা ডিম্বক, এখানে থাকে ডিম্বক রন্ধ্র পথে, ঠিক আছে। ডিম্বক রন্ধ্র পথে, এটা তো ডিম্বক রন্ধ্র, তাই তো, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এইভাবে পরাগ নালীটা নেমে আসে নিচে, দিয়ে ডিম্বক রন্ধ্র ভেদ করে একদম ডিম্বকের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে, ডিম্বকের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এখানে 2টো নিউক্লিয়াস ছিল, ঠিক আছে। তার মধ্যে কি করে, একটা নিউক্লিয়াস, 2টো নিউক্লিয়াস যেটা ছিল তার মধ্যে একটা নিউক্লিয়াসটা কি হয়, নষ্ট হয়ে যায়, মানে একটা পুংজনন কোষ, এই যে 2টো পুংজনন কোষ সৃষ্টি হয়েছে, সেই 2টো পুংজনন কোষের মধ্যে একটা পুংজনন কোষ নষ্ট হয়ে যায়। তাহলে কটা থাকে, একটা থাকে, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা কীরকম হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা ছবিটা বড় করে আঁকি। এখানে কটা কী অবস্থান করছে, মাঝখানে নির্ণিত নিউক্লিয়াস অবস্থান করছে, এখানে 2টো সহকারী কোষ আর একটা ডিম্বাণু অবস্থান করছে, আর এখানে প্রতিপাদক কোষগুলো অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে প্রতিপাদক কোষ, এটা হচ্ছে প্রতিপাদক কোষ, এটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু,
আর এটা হচ্ছে সহকারী কোষ বা সাইনার্জিডস, ঠিক আছে। তো জিনিসটা কি হচ্ছে সেটাই বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট থেকে বলছি, তাহলে জিনিসটা বুঝতে ভালো করে সুবিধা হবে। যে ফার্স্ট বলবো আমরা পরাগধানী থেকে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়াটি লেখো, তাহলে আমরা এভাবে শুরু করব যে ফার্স্টে কি হচ্ছে, পরাগধানী থেকে পরাগরেণুটা বেরোলো, পরাগরেণুটা বেরিয়ে গিয়ে গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, গর্ভমুণ্ডে পড়ার সাথে সাথে কী হয়, গর্ভমুণ্ড থেকে রস বেরোয় এবং পরাগরেণুটা স্ফীত হয়, ঠিক আছে। এবার পরাগরেণুর অন্তঃস্থকটা ভেদ করে পরাগনালী সৃষ্টি হয় এবং পরাগরেণুর মধ্যে যে দুটো নিউক্লিয়াস থাকে, নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস, তার মধ্যে নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায় এবং জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংজনন কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। এই দুটি পুংজনন কোষ পরবর্তীকালে ডিম্বক রন্ধ্র ভেদ করে কি হয়, রেণুস্থলিতে আসে। সেখানে কি অবস্থান করছে, সেই রেণুস্থলীর মধ্যে তিনটি নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করছে এবং তিনটি নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে অবস্থান করছে। তো যখনই এই যে দুটো পুংজনন কোষ আসে এখানে রেণুস্থলীর মধ্যে, তার মধ্যে একটা পুংজনন কোষ নষ্ট হয়ে যায়, একটা পুংজনন কোষ এসে পৌঁছায়, ঠিক আছে। এটা তো ডিম্বাণু, এটা একটা পুংজনন কোষ। এই পুংজনন কোষ কী করে, একে নিষিক্ত করে দেয়। একে নিষিক্ত করে কি করে, পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষে মিলন হয়ে যায়, যৌনজনন প্রক্রিয়া হয়ে যায় কমপ্লিট, এবং এটার ফলে কি হয়, জাইগোট সৃষ্টি হয়। তাহলে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষে যখনই মিলন হয় তখন জাইগোটটা সৃষ্টি হয়। তাহলে ফার্স্টে কি বললাম, ফার্স্টে হলো রেণু বেরোলো, ঠিক আছে। রেণু বেরোলো, কোথা থেকে বেরোলো, পরাগধানী থেকে বেরোলো, রেণুটা পরাগধানী থেকে বেরোলো, ঠিক আছে। সেকেন্ড কি বলবো, রেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, ঠিক আছে। এইভাবে মনে রাখবো। তাহলে রেণুটা বেরোলো পরাগধানী থেকে, গর্ভমুণ্ডে পড়লো। থার্ড কি বলবো, রেণু বড় হলো, রেণুটা স্ফীত হলো, রস শোষণ করে স্ফীত হলো। ফোর্থ কি বলবো, যে রেণুর থেকে পরাগনালী সৃষ্টি, রেণু থেকে পরাগনালী সৃষ্টি হলো, সেটা কোথা দিয়ে এলো, গর্ভদণ্ড দিয়ে ভেতরে প্রবেশ করলো, ঠিক আছে। 5 নম্বর কি বলবো, যে নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস ছিল, তার মধ্যে রেণুর মধ্যে যে জনন নিউক্লিয়াসটা ছিল, যেই জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংজনন কোষের সৃষ্টি হলো, ঠিক আছে। তাহলে দুটি পুংজনন কোষের সৃষ্টি হলো। এবার এই দুটি পুংজনন কোষের মধ্যে একটি পুংজনন কোষ নষ্ট হয়ে যায় এবং অপর পুংজনন কোষটি রেণুস্থলীর মধ্যে প্রবেশ করে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপাদন করে। সেই জাইগোটটা পরবর্তীকালে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে এবং ভ্রূণ থেকে পরবর্তীকালে চারা গাছ সৃষ্টি করে, ঠিক আছে। এবং পুরো ডিম্বকটি বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ঠিক আছে। এটা গেল অশস্যল উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাটা। শস্যল উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাটা হয় যে দুটো পুংজনন কোষই থেকে যায়, তার মধ্যে একটি পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করে, অপর পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য গঠন করে বা শস্যল নিউক্লিয়াস গঠন করে। এটার জন্য যেহেতু দুটো নিষেক প্রক্রিয়া একসাথে হয়, সেটার জন্য এটাকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে, ঠিক আছে। এটাকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। তো জিনিসটা কি আছে, পয়েন্ট করে করে আমরা একটু ভালো করে বুঝবো, কারণ এখানে প্রচণ্ড নোংরা লাগছে ব্যাপারটা। তো আমরা একটু ভালো করে এক সাইডে জিনিসটা বুঝে মানে পয়েন্টগুলো জেনে নেবো, তাহলে সুবিধা হবে। ব্যাপারটা খুব ইজি কিন্তু একটু কমপ্লিকেটেড, তাই জন্য আরেকবার বলছি, ঠিক আছে। রেণুটা বেরোলো, বেরিয়ে গর্ভমুণ্ডে পড়লো, রস শোষণ করলো গর্ভমুণ্ড দিয়ে স্ফীত হলো, দিয়ে কী হয়, পরাগনালীর সৃষ্টি হয় রেণু থেকে, ঠিক আছে। এবং এর মধ্যে যে নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস থাকে রেণুর মধ্যে, তার মধ্যে নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়, জনন নিউক্লিয়াসটা থেকে দুটো পুংজনন কোষের সৃষ্টি হচ্ছে। সেই দুটো পুংজনন কোষের মধ্যে একটি পুংজনন কোষ নষ্ট হয়ে যাচ্ছে, অপর পুংজনন কোষটি রেণুস্থলীতে প্রবেশ করে কি করে, ডিম্বাণুকে নিষিক্ত করছে, ঠিক আছে। নিষিক্ত হওয়ার পরে ডিম্বাণু থেকে মানে ডিম্বাণু আর পুংজনন কোষে যখন নিষেক প্রক্রিয়া হয়, তার ফলে জাইগোট সৃষ্টি হয় এবং জাইগোট থেকে পরবর্তীকালে ভ্রূণের সৃষ্টি হয় এবং ভ্রূণ থেকে পরবর্তীকালে চারা গাছ সৃষ্টি হয়।
পুরো ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। ঠিক আছে, এটা গেল অশস্যল উদ্ভিদের ক্ষেত্রে। শস্যল উদ্ভিদের ক্ষেত্রে কী হয় জিনিসটা, শস্যল উদ্ভিদের ক্ষেত্রে দুটো পুংজনন কোষে কোনোটিই নষ্ট হয় না, তার মধ্যে একটি পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করে, অপর পুংজনন কোষটি নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্যল নিউক্লিয়াস গঠন করে। ঠিক আছে, যেহেতু দুটো নিষেক প্রক্রিয়া শস্যল উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে সেহেতু এটাকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। ঠিক আছে, এটা হলো গোটা স্টোরিটা। ঠিক আছে, তো স্টোরিটা একটু পয়েন্ট করে করে আমরা যদি মনে রাখি তাহলে সুবিধা হবে। এখানে পয়েন্টটা আঁটছে না, তাই আমরা নতুন করে শুরু করবো পয়েন্টটা করা। ঠিক আছে, আচ্ছা এটা একটু মিটিয়ে দিচ্ছি কারণ এই জায়গাটা কিছু অত মনে ছবিটা দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে পয়েন্ট করে করে আমরা একটু একটু করে আলোচনা করব। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে পরাগ ধানী থেকে রেণু বেরোলো, পরাগ রেণু বেরোলো। সেকেন্ড বলবো রেণু গর্ভমুণ্ডে পড়লো। থার্ড, তাহলে পরাগধানী থেকে রেণু বেরোলো, রেণু গর্ভমুণ্ডে পড়লো, রেণু স্ফীত হলো, গর্ভমুণ্ডে স্ফীত হলো। ফোর্থ বলবো পরাগনালীর সৃষ্টি, পরাগনালী সৃষ্টি হলো। ঠিক আছে, ফিফথ বলবো যে রেণুর মধ্যে যে নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস ছিল তার মধ্যে নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে, জনন নিউক্লিয়াস থেকে দুটো পুংজনন কোষের সৃষ্টি হবে, দুটো পুংজনন কোষের সৃষ্টি হবে। তার মধ্যে কি হবে, একটি পুংজনন কোষ নষ্ট হয়ে যায়। এটা অশস্যল ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে অশস্যলের ক্ষেত্রে। অশস্যলের ক্ষেত্রে কি হবে, অশস্যলের ক্ষেত্রে কি হবে, একটি পুংজনন কোষ নষ্ট হয়ে যাবে, আরেকটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে বা নিষিক্ত করে জাইগোট গঠন করবে। এই জাইগোট থেকে পরবর্তীকালে জাইগোটটা বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করবে এবং ভ্রূণ থেকে পরবর্তীকালে চারা গাছ সৃষ্টি হবে। ঠিক আছে, কিন্তু শস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক প্রক্রিয়া হচ্ছে, তার মধ্যে দুটো পুংজনন কোষই থেকে যাচ্ছে, দুটোই পুংজনন কোষ থেকে যাচ্ছে। এটা একটা পুংজনন কোষ, এটা একটা পুংজনন কোষ, দুটোই থেকে যাচ্ছে, কোনোটাই নষ্ট হচ্ছে না। এখানে যেমন একটা পুংজনন কোষ নষ্ট হয়ে যাচ্ছিলো, এখানে দুটো পুংজনন কোষই থেকে যাচ্ছে। তার মধ্যে সেটা কি করে, একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট গঠন করছে এবং জাইগোট থেকে ভ্রূণ গঠন করছে, ভ্রূণ থেকে চারা গাছ গঠন করছে। ঠিক আছে, তাহলে ডিম্বাণুকে গঠন করে জাইগোট গঠন করছে, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে চারা গাছ সৃষ্টি করছে। কিন্তু আরেকটা যেটা পুংজনন কোষ থেকে যাচ্ছে সেটা কি করছে, তারা নির্ণীত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে নির্ণীত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে গঠন করছে শস্য নিউক্লিয়াস। ঠিক আছে, শস্য নিউক্লিয়াস। এই যে নির্ণীত নিউক্লিয়াস এটা হচ্ছে 2n প্রকৃতির এবং শস্য নিউক্লিয়াসে 3টে নিউক্লিয়াস হয়ে যায়, সেহেতু এটাকে বলা হচ্ছে 3n। যেহেতু এখানে দুটো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, আরেকটা পুংজনন কোষের নিউক্লিয়াস এসে এখানে যুক্ত হয়, সেটার জন্য 3টে নিউক্লিয়াস গঠন করছে এবং তার জন্য এটা 3n হচ্ছে। ঠিক আছে, যেহেতু শস্যল উদ্ভিদের ক্ষেত্রে একটা পুংজনন কোষ একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট ভ্রূণ করে চারা গাছে পরিণত করছে এবং আরেকটা পুংজনন কোষ নির্ণীত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করছে, যেহেতু এখানে দুটো নিষেক প্রক্রিয়া একসাথে হচ্ছে সেহেতু শস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক প্রক্রিয়া হয়ে থাকে, অশস্যল উদ্ভিদের ক্ষেত্রে একটাই নিষেক প্রক্রিয়া হয়ে থাকে। ঠিক আছে, আরেকবার সামারি করছি পুরোটা, তাতে একদম মনে থাকে, যেন মুখস্থ করার দরকারই হয় না। যে পরাগধানী থেকে রেণু বেরোলো, রেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, রেণুটা তারপর রস শোষণ করে গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে রেণুটা স্ফীত হলো, তারপর পরাগনালী সৃষ্টি হলো, তারপর কী হলো, জনন নিউক্লিয়াস থেকে দুটো পুংজনন কোষের সৃষ্টি হলো। এই যে দুটো পুংজনন কোষের সৃষ্টি হলো, তার মধ্যে কী হলো, পুংজনন কোষটা রেণুস্থলীর মধ্যে এলো, তার মধ্যে একটি পুংজনন কোষ নষ্ট হয়ে গেল অশস্যল উদ্ভিদের ক্ষেত্রে, অপর পুংজনন কোষটা ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে জাইগোট গঠন করে, তারপর ভ্রূণ গঠন করে দিয়ে চারা গাছ গঠন করে। শস্যল উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, দুটো পুংজনন কোষের মধ্যে কোনোটাই নষ্ট হয় না, একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট গঠন করে, ভ্রূণ গঠন করে দিয়ে চারা গাছ উৎপন্ন করে এবং অপর পুংজনন কোষটা কী করে, নির্ণীত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। যেহেতু দুটো নিষেক প্রক্রিয়া শস্যল উদ্ভিদের ক্ষেত্রে ঘটছে সেহেতু এটাকে বলা যায় দ্বিনিষেক প্রক্রিয়া। এই টোটাল প্রক্রিয়ার ফলে কি হয়, ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বাকটা বীজে পরিণত হয়। অর্থাৎ টোটাল প্রক্রিয়ার শেষে কি হয়, ডিম্বাশয়টা
টোটাল ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি।